আসসালামু আলাইকুম। শুরু করতে যাচ্ছি নারে ইশক, লিখেছেন তুরাঙ্গনা। নিজের ঘরে বারান্দার সামনে স্তব্ধ ভঙ্গিতে দাঁড়িয়ে আছে সুহিন। দুপুর গড়িয়ে বিকেল নেমেছে, চারপাশে শীতল হাওয়া বইছে, কিন্তু সুহিনের মন মস্তিষ্ক অন্য কোথাও পড়ে আছে। তার ঘরের বারান্দা হতে বাড়ির পেছনে সুইমিং পুলের দৃশ্যমান। সে নিবিষ্ট মনে সুইমিং পুলের দিকে তাকিয়ে আছে, হাতে মুষ্টিবদ্ধ সেই সাদা কাগজখানা, চোখ মুখে অদ্ভুত এক চিন্তার ছাপ। সুহিন চোখ বুজে কিছু অতীতের দৃশ্য এক মনে ভাবতে থাকে। ছোটবেলায় সেই অপ্রত্যাশিত রাত, যখন বাড়ি ভর্তি লোকজন জড়ো হলো, তার মাকে সবার মাঝে নিয়ে গিয়েছে, সবাই নানান ক্ষোভ প্রকাশ করতে লাগলো। তখন ভীত সুহিন কেবল করিডোরে আড়াল থেকে সেই দৃশ্যটুকু অবুঝ মনে দেখছিল। তখনও বুঝে উঠতে পারেনি সেসব কি হচ্ছে, কিন্তু সে এতটুকু জানতো, এই সমাজ তার মা আর কেকের সম্পর্কে যা ইঙ্গিত করেছে তা সম্পূর্ণ বেমানান। কিন্তু ঘটনা যদি তাই হয়, তবে এই খামের ভেতরে থাকা কাগজগুলো কি বলছে, আর এগুলো কেকে কেনই বা নিজের ক্লোজেটের ভেতর এত গোপনে রেখে দিয়েছিল? সবে কি স্বাভাবিক, নাকি সবাই মিলে তাকে এক বিশাল নাট্যমঞ্চে পুতুল বানিয়ে রেখেছে? সুহিনের মাথা কাজ করা বন্ধ করে দিল। সে ভারী ভারী শ্বাস ফেলল। এমন বোকা নিরীহ মানুষ হয়ে সে পৃথিবীতে কেন এসেছিল তা তার অবুঝ মন বোঝে না। এসব ভাবতে ভাবতেই মায়ের মৃত্যুর সেই অন্ধকার রাতের ঘটনা মনে পড়ে গেল। কেকের মতো গভীর রাতে সেও দেখেছিল তার মাকে। রাতের বেলা একা একা থাকতো বিধায় বেশিরভাগ সময় সে ভয়ে ঘুমাতে পারত না। একই সাথে কাউকে কিছু বলার সাহসও পেত না। অবশ্য বলবে বা কাকে? নিজে বলতে আছে কেবল তার মা, আর তো কেউ নেই। সুইন একা একা ওয়াশরুম সেরে শুয়ে পড়েছে। ঠিক সেই সময় সে কিছু আওয়াজ শুনতে পায়। কৌতূহলবশত সে বারান্দার দিকে এগিয়ে যেতে যেতেই দেখে একজন লাল শাড়ি পরা নারী সুইমিং পুলের নিকট এগিয়ে যাচ্ছে। চেহারা স্পষ্ট না হলেও তার কেন যেন মনে হলো এটা তার মা। অস্পষ্ট গলায় সে একবার তার মাকে ডেকেও ছিল, কিন্তু তার মা কোনো উত্তর দিল না, বরং সুহিনের ডাক শুনতে পেয়ে অদ্ভুত ভঙ্গিতে তার দিকে ফিরে দেখল। সুহিনের মনে হলো তার মা তাকে দেখে মুচকি হাসছে, অথচ সে তখনও বুঝতে পারেনি তার মা কি করতে চলেছে। এরই মধ্যে সে নিজের চোখে দেখতে পায় তার মা মুখ ফিরে হাতের মুষ্টিতে থাকা একটি শিশি থেকে কিছু একটা খাচ্ছে, এবং সে কোনো কালবিলম্ব না করেই সরাসরি সুইমিং পুলের মাঝে গিয়ে নিজে মুখ ডুবিয়ে কিছুক্ষণ সময় বসে রইল। বোকাসিন তখন মনে মনে আওড়ালো, আম্মু এত রাতে গোসল করেছে, ঠান্ডা পানি দিয়ে গোসল করলে জ্বর আসবে না? তার এমন বোকা ভাবনার মাঝেই দেখল পানির নিচে মাথা ডুবে স্থির হয়ে জ্যান্ত মূর্তির ন্যায় বসে থাকা আরশিয়ানা অচিরেই স্বাভাবিক হয়ে খানিকটা ভেসে উঠল। তবে স্বাভাবিক ভঙ্গিতে নয়, কিছুটা অদ্ভুত। সুর নিজের চশমাটা ঠেলে খানিকটা সংযমের সাথে ডাকলো, আম্মু চলে আসো, এত রাতে গোসল করলে ঠান্ডা লাগবে। সুইনের নমনীয় কণ্ঠস্বর থমকে গেল। মুহূর্তের মাঝে দেখল কিছু মানুষ সুইমিং পুলের কাছে এসে হাজির হয়েছে, যাদের মধ্যে কে কেউ আছে। সবাই বিস্ময় ভঙ্গিতে দাঁড়িয়ে আছে। সুইন তখনও বোঝার চেষ্টা করেছে এখানে আসলে হচ্ছে কি, তার আম্মু আদৌ ওখানে কি করছে। কিন্তু সেসব বুঝতে ততক্ষণে বহু দেরি হয়ে গেছে। হতভম্ব সুহিন স্তব্ধ হয়ে রেলিংয়ের পাশে দাঁড়িয়ে রইল। একবারের জন্য কেকের তীক্ষ্ণ নজর গিয়ে পড়ল সুহিনের দিকে। সে তার দিকে তাকিয়ে সেদিন কি দেখল তার সুহিন জানা নেই, কেননা তার কিছু মুহূর্তের পরই সে নিজের দুঃস্বপ্ন সম্পর্কে পুরোপুরি অবগত হলো। তার মা সেজে সুজে গোসল করতে নয়, বরং নিজেকে শেষ করতে ওখানে এসেছিল, এবং নিজের খায়েশ অনুযায়ী মা তাকে ছেড়ে চলে গিয়েছে। তার মা চলে গিয়েছে এটা শুনে কোনোভাবেই মানতে পারছিল না। সব কিছু তো তার চোখের সামনে হলো, তবে কিভাবে? যখন শুনল তার মাকে কঠিন সময় মানসিক রোগ ছিল এবং সেই শিশিতে ছিল ভয়ঙ্কর এক বিষ, ততক্ষণে তার মাথায় জিনিসগুলো কিছুটা বোধগম্য হতে লাগলো। কিন্তু তবুও যেন মৃত্যুর এই আশঙ্কাকে নাটকেও সে মেনে নিতে পারছে না। চারপাশে সকলে বলতে লাগলো আরশিয়া মেহের তো একটা পাগল ছিল। কেউ বলল মাঝে মাঝে তাকে চাঁদে একা একা দেখা যেত, নিশ্চিত কোনো অশরীয় আত্মা ভর করেছিল। এসব সহ কত সব গুজব রটালো। মা ছাড়া বদ্ধ ঘরে শুন নিজেকে আরও গুটিয়ে নিল। কাশফিকে বড় ভাই হিসেবে চিনলেও লোকজন তাকে বাবা হিসেবে চিহ্নিত করত।
শুন তখনও বুঝতো না এর কারণ কি, কে কেন তার বাবা হতে যাবে। তার বাবা তো আগেই মারা গিয়েছে। সমাজের কুৎসিত চিন্তাভাবনা তখনও তার অপরিষ্কার মস্তিষ্ক বোধগম্য হতো না। মায়ের মৃত্যুর পর নিজেকে আর মানুষ বলতে মনে হতো না তার। কেউ তার খবর নিতে আসলো না, সে ঘরে কোণে বেঁচে আছে কিনা মরে গেছে। শুনে গেছেও ধীরে ধীরে পুরো পৃথিবীটা ঘোলাটে হতে লাগলো। বাড়িতে আগে অনেক মানুষজন থাকলেও তখন দু একজন কাজের লোক ছাড়া কাউকেই দেখা যেত না। জাইফিয়ান কাজের জন্য বাহিরে বাহিরে থাকতো। পুরো বাগান, পুরো বাড়ি, সব কিছু কেমন স্তব্ধ হয়ে গেল। থাকার মাঝে রইল কে, তাকে তো সে ভীষণ ভয় পায়। তার কাছে যেতেই তার মন একদম সায় দেয় না। তার কাছে যাবে কি করে সে? এভাবে বিভীষিকাময় দিন কাটতে কাটতে আরেক অন্ধকার রাতের আগমন হলো। শুন ঘুম আসছে না। দুপুরেও কিছু খায়নি, রাতেও খেতে নিচে আসা হয়নি, যে কারণে কেউ তার খোঁজ নেয়নি। কিন্তু খিদের চোটে ঘুম উড়ে গিয়েছে তার। সে ধীর পায়ে বুকে টেনে জড়িয়ে রুম থেকে বের হয়ে আসে। ঝকঝকে আলোপূর্ণ বাড়ি, বেশিরভাগ লাইট তখন বন্ধ করে রাখা। বাড়িতে আদৌ কেউ আছে কি না সেটাও তো জানা নাই। সারাদিন কান্না করেছে ঘরে কোণে, বাইরে কি হয়েছে কে জানে। সে উপায় না পেয়ে কিছু রুমের পরই কেকের রুমের দিকে এগিয়ে গেল। দরজাটা খোলাই আছে, কিন্তু পুরো ঘর অন্ধকার। শুন দরজার কোণে মুখ এগিয়ে ডাকে, কাশফি ভাইয়া, তুমি আছো? আমার ভয় করছে, বাড়িতে কেউ নেই? অত্যন্ত ক্ষীণ কণ্ঠস্বর, অথচ কোনো সারা শব্দ এলো না। সৈন ভীত হয়ে ঘরের ভেতর এগিয়ে গেল, কয়েকবার ডাকলো, কাশফি ভাইয়া, ঘুমিয়ে পড়েছ? শুন খেয়াল করলো বিছানায় কেউ নেই। চাঁদের আলো বারান্দা হতে ঘরে এসে কিছুটা আলোকিত করে রেখেছে। শুন আর দুটো পা এগিয়ে বারান্দায় উকি দেয়, কিন্তু সেখানেও কে নেই। সে মন খারাপ করে চলে যেতে আসবে, ঠিক তখনই তার নজর পড়ে জানালার ফাঁক দিয়ে সুইমিং পুলের দিকে। সেখানে কেউ একজন কালো পোশাকে বসে আছে। ওটা যে কে তা বুঝতে তার বেশি একটা সময় লাগলো না। অদ্ভুত এক ভঙ্গিতে পানিতে পা ডুবে বসে আছে, হাত দুটো উড়ুর মাঝে আলগোছে ফেলে রাখা। সে স্থির দৃষ্টিতে পানি দিকে চেয়ে কিছু একটা দেখছে। শুন তবু কিছুটা আশ্বস্ত হলো যে অন্তত এই বাড়িতে কেউ একজন আছে। এরপর সে আর বেশি না ভেবে শ্বাস নিয়ে বাড়ি থেকে বের হয়ে পড়ল। দরজা খোলা থাকায় বিশেষ কোনো বাধার সম্মুখীন হতে হলো না। কিন্তু হঠাৎ ছোট্ট একটি মেয়েকে বাড়ি পেছনের দিকে যেতে দেখে। মেন গেটের কাছে দায়িত্বরত একজন গার্ড বুড়কুচকে গেল। এমনিতেও এই বাড়িতে এখন গার্ডরা হাতে গোনা দু একজন মাত্র। যথারীতি গার্ডটি একজন গার্ডকে উদ্দেশ্য করে বলল, ওইটা ছোট সাহেবের সৎ মেয়েটা না? মাটা তো দুনিয়ার, এই মেয়েটাকে একা রেখে চড়ে গেল। মেয়ে আবার ওইখানে যায় কেন? তার কথা শুনে অন্য গার্ডটা ব্যঙ্গাত্মক ভঙ্গিতে বলল, কি জানি, মরতে যাচ্ছে মনে হয়। আহা, মজা করিস না তো, একা একা মেয়েটার বাড়ি পেছনে যাওয়া ঠিক না। ওকে তো কি করব, এমনিতেও সেই অনেকক্ষণ আগেই ছোট সাহেব ওদিকে গেছে, হয়তো মেয়েও বাপের কাছে যাচ্ছে। এই কথা বলে অকারণে ব্যক্তিটি হেসে উঠল। এখন তারা এই পরিবার নিয়ে দীর্ঘ আলোচনা করবে গার্ড দেওয়া নামের গল্পের আসর জমাতে। কি যে আর বলবো, বড়লোক বাড়ি বড়লোক সব কারবার। শুনেছি এই ছোট সাহেবের আমাও নাকি এই বাড়িতে ফাঁসিটা নিয়ে মরছে। বলেন কি, স্বামীর কায়সারের স্ত্রী? বিস্ময়ের সাথে দ্বিতীয়জন বলল, হ্যাঁ ঠিকই শুনেছি, অদ্ভুত এক বাড়ি এইটা। বাইরে থেকে ঝকঝকে অভিজাত্যে মোড়া মনে হলেও ভেতরের গল্প তো সবাই অজানা। বাড়ির মানুষগুলো আজব, সাথে দুনিয়া বাদে বাদে সব আজীব কারবার। দুদিন বাদে বাদে কেউ না কেউ মরে, আর কয়দিন এখানে কাজ করলেই জানতে পারবে। এমনিতেও দিনে দিনে ভূতের বাড়ি হয়ে যাচ্ছে। দুজনের কথোপকথন চলতে লাগলো। শুন কেকের কাছে গেল, তার পেছনে কিছুটা দূরত্ব বজায় রেখে দাঁড়ালো। ভীত ও ইতস্তত স্বরে বলল, ভাইয়া শুনছেন? কাশফি কোনো জবাব দেয় না, সে নিজের ধ্যানে নিবিষ্ট। শুন আরও একবার ডাকলো। এবার কেকে মুখ ফিরে তাকালো তার দিকে। তার বিধ্বস্ত শান্ত রূপে শুরুতে কিঞ্চিত ভীত হলো, পরক্ষণে নিজেকে সামলে নিয়ে কেকের দিকে দুপা এগিয়ে যায়। কেকে গম্ভীর স্বরে আওড়ালো, কেন এসেছি সেখানে? শুন বলার মতো কিছু খুঁজে পেল না। ভয় যেন সব গুলিয়ে যাচ্ছে। চারপাশে একবার নজর বুলিয়ে দেখল। এদিকে বন-ঝন গাছপালাগুলো প্রায় জঙ্গলের রূপ নিয়েছে। ঝিঝি পোকারা ডাকছে। শুন অচেরে ভীত হয়ে কেকের গা ঘেঁষে দাঁড়ালো। আমতামতা করে বলল, আমার ভয় করছে। কাকে? ভূত। শুনে কণ্ঠস্বর ভয়ে কাঁদো কাঁদো হয়ে গিয়েছে। সে কেকে ছাড়া আর কাউকে খুঁজে পাচ্ছে না সাহায্যের জন্য।
কেকে তার দিকে থেকে মুখ ফিরিয়ে নেয়। তার এহেন উত্তরে তাচ্ছিল্য সঙ্গীত হাসে শান্ত স্বরে আওড়ায়, বসে এখানে। শুনে অনুমতি পেতেই চুপচাপ তার পাশে গিয়ে বসে পড়ে। কেকে পুনরায় নির্বিকার হয়েছে। শুন নিজে বলার মতো কিছু খুঁজে পাচ্ছে না। তার খিদে পেয়েছে, কিন্তু কেকে কি এখন তা বলবে? সে কি তাকে বাড়ি নিয়ে গিয়ে খেতে দিবে? যদি তা না করে উল্টো বকা দেয়, রেগে যায়, এই ভাবনা সে ভাবলো তাহলে বরং কালকে সকালে খাবে। এরই মধ্যে কেকে শুনের উদ্দেশ্যে অদ্ভুত স্বরে আওড়ালো, হানি। শুন তার ডাকে সাড়া দেয়, হ্যাঁ। আমার তোকে বিরক্ত লাগছে। তুই কি এখন তোর মার মতো মরতে চাস? তুইও মরে গেলে এই বাড়িতে আর কোনো ঝামেলা অবশিষ্ট থাকবে না। আমি তখন শান্তিতে বাঁচতে পারবো। নো লিমিট, নো পেইন। কেকে তার দিকে মুখ ফিরায়। শুন আতঙ্কিত ভঙ্গিতে তার দিকে তাকিয়ে থাকে। এই কেকে তার সাধারণ দিনের চেয়েও আরও বেশি অদ্ভুত ও অচেনা ঠেকছে। কেকে তাকে বিরক্ত করে, কষ্ট দিয়ে মজা পায়, কিন্তু এমন কথা তো বলে না। কেকে তির্যক হেসে আবার বলে, মরতে চাস? শুন বর্তমানে ফিরে এসে চোখ মেলে তাকায়, জোরে জোরে শ্বাস ফেলে। সে রাতে কেকে তার কথার মতো কাজ করেছিল। তার অনুমতি নেওয়ার সময়টুকু যেন তার হাতে ছিল না। কোনো ভাবনা চিন্তা ছাড়াই তাকে সুইমিং পুলের মধ্যে ডুবিয়ে ডুবিয়ে চেপে ধরে। তবে সেদিন বারান্দা হতে সেই দৃশ্য জাবিয়ানের নজর না পড়লে সে হয়তো আজ বেঁচে থাকতো না। জাবিয়ান সে কদিন নিজের কাছে গভীর রাত পর্যন্ত ব্যস্ত থাকতো, আর সেদিন রাতের কাজে ব্যস্ততায় অস্থির হয়ে বারান্দায় পায়চারি করতে গিয়ে সে এই দৃশ্য দেখে ফেলে। নির্বিকার ভঙ্গিতে একটা ছোট্ট অস্তিত্বকে শেষ করার আপ্রাণ চেষ্টা চালাচ্ছে কেকে। তারপর জাভিয়ান এক মুহূর্ত দেরি না করে ছুটে ঘর থেকে বের হয়ে আসে। তার চিৎকার চেঁচামেচির গাড় দুটো এগিয়ে যায়, আর তারা সবাইকে কেকে আটকায়। শুন সেদিন বোঝেনি কেকে কেন অমন করেছিল, কিন্তু সে ঘটনার পর কেকে বেশ কয়েকদিন ট্রিটমেন্টের জন্য বাড়ির বাইরে রাখা হয়। সেও নাকি তার মায়ের মতো হয়ে যাচ্ছিল, একজন মানসিকভাবে বিকৃত সাইকো। তারপর কেকে কিছুটা সুস্থ হতেই জাভিয়ান তাকে দেশ ছাড়ার ব্যবস্থা করে দিল। কেকে খুব সহজে রাজি হয়ে গেল। তারপর সেও এই বাড়ি থেকে হারিয়ে গেল, যেন অভিশপ্ত প্রাসাদ থেকে মুক্তি পেল সে। কিন্তু বয়স বাড়ার সাথে সাথে সমাজের দেওয়া নোংরা অপবাদগুলো শুনে বোধগম্য হতে লাগলো। তখন গিয়ে বুঝতে পারল সবাই সেই সময় কেন কেকে তার বাপ হিসেবে গণ্য করত। সুহিন নানা আফসোস অভিযোগ নিয়ে জাভিয়ানের কাছে এসব নিয়ে জানতে চাইতো। সে তাকে বারবার বোঝাতো, এমন কোনো বিষয় নেই, সমাজ শুধু শুধু এমনটা করেছে, কিন্তু ওদের যা হয়েছে তা তো আর ঠিক করা সম্ভব নয়। তাই এইভাবেই চুপচাপ এসব মুখ বুজে সহ্য করতে হবে। শুন এইসব কিছু ভাবতে ভাবতে দীর্ঘ একটা শ্বাস ফেলল। সেদিন তার যান প্রাণ যায় যায় উপক্রম। ভেবেছিল হয়তো বাঁচবেই না এই সাইকোটার হাত থেকে। যার কাছে সাহায্যের জন্য গিয়েছিল সেই তাকে দুনিয়া ছাড়ার জন্য সাহায্য করতে চেয়েছে। কি আশ্চর্য, সেই মানুষটা নাকি আবার তাকে বিয়ে করলো, কিন্তু কেন, কোন উদ্দেশ্যে? সবাই যা বলে কেকে কি সেই রকম নাকি আরো রহস্যময় কিছু? এসবের উত্তর তো এবার তার মুখোমুখি হলেই জানা যাবে। তাই চিরবিশ্বাস, পেপারসে যা লেখা আছে কেকে তা শুরুতেই অস্বীকার করে দিবে। নিশ্চিত তার পেছনে ভিন্ন কোনো কারণ আছে। তাই এখন শান্ত থাকাটা বুদ্ধিমানের কাজ। কিন্তু লোকটা গিয়েছে কোথায়? সেই যে রাতে পাগলামি করে গেল, এরপর তো আর কোনো দেখাই নেই। বিকেল গড়িয়ে রাতে নিকষ অন্ধকার পুনরায় ধরণী গ্রাস করল। পরিত্যক্ত ফ্যাক্টরি সেই জরাশীর্ণ কক্ষটি এখন এক বিভীষিকা কারখানা। গত কয়েক ঘন্টা ধরে 5 বন্ধু মিলে এক পৈশাসিক উৎসবে মেতেছিল। আব্বাস মির্জা, আরিজ আর আরশাদের নিতর দেহগুলো তার অত্যন্ত নিপুণভাবে খণ্ডবিক্ষত করেছে। প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ আলাদা করে সেগুলো প্লাস্টিকের ব্যাগে ভরে শহরে বিভিন্ন নর্দমায় এমনভাবে গুম করা হয়েছে যে কোনো ফরেন্সিক রিপোর্টও তাদের অস্তিত্ব হদিশ পাবে না। অন্যদিকে জাভিয়ানের দণ্ড ছিল আরও মর্মান্তিক। কেকে তাকে একবার মরতে দেয়নি। তার শরীরের প্রতিটা হাড় আগে রড দিয়ে চূর্ণ বিচূর্ণ করেছে। এবার কনুই পর্যন্ত 2 হাত এবং পা শরীর থেকে বিচ্ছিন্ন করে ফেলা হয়েছে। যন্ত্রণায় মুহুর্মুহু সেই দেহটি আপাতত কেকের কথা মতোই এক গোপন আস্তানায় কড়া পাহারায় রাখা হয়েছে। কিন্তু রক্ত পিপাসু এখন মেটেনি। হিসেব বাকি ছিল আরও একজনের, পুলিশ ইন্সপেক্টর রাফিদ হান্না। প্রশাসনের প্রভাবশালী লোক হওয়া সরাসরি আঘাত করা ঝুঁকিপূর্ণ, তাই কেকে বেছে নিল প্রবঞ্চকার এক মোক্ষম পথ। রাতের নিস্তব্ধতা হাইও এক নির্জন প্রান্তে নিজের নিকষ কালো ফেয়ারির পাশে গা
ঠেলিয়ে দাঁড় হয়ে আছে কেকে। আকাশে বিস্তীর্ণ চাঁদের রূপালী আভা চারপাশে আলোকিত করেছে। কেকের চোখ দুটো কেবল অন্ধকারে হাতছানি। সে চেয়ে আসে দূরের নিস্তব্ধ ব্রিজের দিকে, বোকা নিরীহ এক শিকারের অপেক্ষায়। চারপাশ দিয়ে বয়ে আসা হিমশীতল বাতাস তার এলোমেলো কাঁধ অবধি চুলগুলো ছুঁয়ে যাচ্ছে, তার শান্ত ভাবমূর্তি হিংস্র রূপে প্রকাশ করছে। রাধি ভান্নার সবচেয়ে বিশ্বস্ত অনুচর বেল্লাল আজগরের কেকে আগে বাগিয়ে এনেছে। বেল্লালের স্কুল পড়িয়ে মেয়েটির সাদু মিষ্টি কথা ভুলে ক্যাফেতে ঘন্টা দুকের জন্য জিম্মি রাখতেই বেল্লাল নদী স্বীকার করে। মেয়ের প্রাণের মায়ায় বেল্লাল বাধ্য হয়ে রাদিফকে একটি প্রয়োজনমূলক ফোন করে দেয়। বেল্লাল রাদিফকে জানায় যে আব্বাস মির্জা, জাবেন ও আরিজ খন্দকার বড় কোনো এক রাজনৈতিক ফাঁদে পড়েছে এবং তাদের জীবন ঝুঁকিপূর্ণ। যেহেতু আব্বাস ও জাবিয়ানের ফোন অনেকক্ষণ ধরে বন্ধ ছিল, তাই রাদিফের মনে সন্দেহের বীজ বোনা সহজ হলো। বেল্লাল তাকে প্ররোচিত করে যেন সে এখনই তাদের গোপন আস্তানা থেকে নিজের অপকর্মের সব প্রমাণ সরিয়ে ফেলে। অন্যপাতা পুলিশ অভিযানে সে ফেসে যাবে। নিজের ক্যারিয়ার আর জীবন বাঁচাতে হলে তাকে এগুলো করতেই হবে। সব কিছু বাঁচানোর জন্য হন্য হয়ে রাদিফ সিভিল ড্রেস নিজের ব্যক্তিগত গাড়ি নিয়ে সে গোপন আস্থানের উদ্দেশ্যে রাতের অন্ধকারে বের হয়ে পড়ে। আর এই মুহূর্তটির জন্যই কেকে চতুর শিকারীর নেকড়ে অপেক্ষা করেছিল। রাদিফের গাড়ি যখন বিশাল ব্রিজের ঠিক মাঝখানে পৌঁছালো, তখন কেকে ধীরলয়ে একটি ব্ল্যাক ট্রাজার সিগারেট ঠোঁটে চেপে ধরল। বারংবার লাইটার জ্বালিয়ে নিভালো। আঙ্গুলের ডগায় অদ্ভুত এক নিষ্পৃত খেলায় মেতে উঠল। প্রতিটা লাইটারের সুইচ অন অফের শব্দ যেন কারো জীবনের শেষ সেকেন্ডগুলো কাউন্ট করেছে। ঠিক সেই সময় বিপরীত দিক থেকে একটি বিশালগামী মালবাহী ট্রাক ঝড়ে বেগে ধেয়ে এলো। চালক যেন নির্দিষ্ট লক্ষ্যে স্থির করে ট্রাকটি সজোরে রাদিফ আন্নার গাড়ির ওপর তুলে দিল। প্রচণ্ড সংঘর্ষে গাড়িটি রেলিং ভেঙে ছিটকে পড়ল অতল জলরাশির মাঝে। ট্রাকটি মুহূর্তের মধ্যে অন্ধকারে চিরে দিগন্তে মিলিয়ে গেল। এদিকে পুরো দৃশ্যটি নির্বিকার দৃষ্টিতে চেয়ে দেখল কেকে। ক্ষীণ হেসে লাইটারটি হাতের কবজিতে কৌশলে এদিক ওদিক করে নিজের নির্লিপ্ততা প্রকাশ করল। তারপর ভারী শ্বাস ফেলে তির্যক হেসে সিগারেটটি টেনে ধোঁয়া ছাড়তে লাগলো। লাইটারের জ্যাকেটের পকেটে রেখে নিজের ফোনটা বের করলো। কাকে কল করার আগেই হুট করে এক আননোন নাম্বার থেকে কল এলো। কল রিসিভ করে কেকে আকপট আওড়ালো। গুড জব, এখন দেশ ছেড়ে কয়েক বছরের জন্য নির্দোষ হয়ে যাও। আশা রাখছি মরে যাবে আর বেঁচে ফিরবে, এমনি তো বেশি দিন বাঁচতে পারবে না। কেকে এই বলেই ফোনটা রেখে দিল। তারপর দুদণ্ড চাঁদের দিকে চেয়ে রইল। সিগারেটে ফুঁকতে ফুঁকতে সে চাঁদের মাঝে ডুবে গেল। কেকে যখন চাঁদের দিকে নিবিষ্ট মনে তাকায়, তখনই সে চাঁদে যেন নিজের মায়ের প্রতিচ্ছবি খুঁজে পায়। এক চকচকে মুখচ্ছবি। যথারীতি সে আরও কিছুক্ষণ সে চাঁদের দিকে চেয়ে থেকে আওড়ায়, সরি মম, ইউ নো ইউর সন ইজ নট জাস্ট এ ব্যাড বয়, হি ইজ এ ব্যাড ওলফ। এই বলে কেকে ক্ষীণ হাসলো। সিগারেটের শেষ করতে করতে যেন মাথাটা ধরে এলো। সে পুনরায় মলিন হেসে চাঁদেরকে উদ্দেশ্য করে বলল, ওয়ান মোর সরি ফর, আমি তোমাকে বাঁচাতে পারিনি। সমাজ সমাজ সমাজ, দেখেছো তো মম, এই সমাজ আমার কাছ থেকে তোমাকে কেড়ে নিয়েছে, অথচ এই সমাজের জন্য তুমি কিনা নিজেকে শেষ করেছো। হাস্যকর। কেকের মাথাটা এবার ধরে এলো। তার বাবা যা ছিল সে তা কখনোই হতে চায়নি। সব দিকে হতে বাবা তার জন্য আদর্শ হলেও সম্পর্কের দিকে সে কখনোই তার বাবার প্রতিচ্ছবি হতে চায় না। কেকে সিগারেটটা শেষ করে নিচে ফেলে দিয়ে পায়ে পিষল। তবে নিজের ঝকঝকে নিকশ কালো ফেয়ারিতে বসে পড়ল। স্টিয়ারিংয়ে মাথা ঠেকিয়ে চোখ বুঝল। মাথার যন্ত্রণা কমাতে চাইল। গত 2 দিন হতে চলল চোখে ঘুম নেই। আর এমন পৃথিবীতে সব ক্লান্ত যেন তার উপর জেগে বসেছে। কেকে চোখ বুঝে কিছুক্ষণ স্থির রইল। রাত খুব বেশি হয়নি, কিন্তু এই মুহূর্তে তার আরামদায়ক কিছু একটা খোঁজার প্রয়োজন। কিন্তু কিন্তু কেকে এসব ভাবতে ভাবতেই হঠাৎ স্টিয়ারিং হতে মাথা তুলল। তার চোখে একে বিচিত্র আকাঙ্ক্ষার ঝিলিক। স্টিয়ারিংয়ে 2 হাত শক্ত করে চেপে ধরল। ঠোঁটের কোণে তির্যক হাসি ফুটিয়ে অস্পষ্ট সুরে আওড়ালো, ওহ, আমার তো বউ আছে। মুহূর্তে কেকে যেন নিচে কাঙ্ক্ষিত আরামদায়ক উষ্ণতার আমোদয়কে খুঁজে পেল। দ্রুত গাড়ি স্টার্ট দিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হলো। গুনগুনিয়ে শীষ বাজিয়ে গাইল একটি গানের নির্দিষ্ট কিছু উক্তি, তালা বেহেতু তু হে নশা। সুইনকে নিয়ে তার বেশি একটা ভাবনা হয় না। ভাবতে গেলে অদ্ভুত এক দ্বিতীয়দ্বন্দ্বে পড়ে যায়। মেয়েটাকে বিয়ে করেছিল এক পরিকল্পনার উদ্দেশ্যে এবং একজন বিশেষ মানুষের বিশেষ ইচ্ছেকে প্রাধান্য দিতে।
কিন্তু বিষয়টা আর এই পর্যন্ত সীমাবদ্ধ থাকেনি। যতই সে বলুক, সে ভালোবাসা বিশ্বাসী নয়। যদি তাই হতো তবে তার মাকে এই পৃথিবীতে ছাড়তে হতো না। ভালোবাসাটা তার কাছে কখনো সম্ভব মনে হয়, তো কখনো রূপকথার কল্পকাহিনী। কিন্তু সুমনের মাঝে সে ভিন্ন কিছু অনুভব করে। শুরুতে তাকে বিয়ে করে কেবল নিজের ব্যক্তিগত সম্পদ ভেবেছিল, কিন্তু ধীরে ধীরে অনুভব করল তার বোকা হ্যামস্টারের মাঝে এমন কিছু রয়েছে যা তাকে প্রতিনিয়ত টানছে। যদিও সে নিজেকে নিয়ন্ত্রণে যথাসাধ্য কঠোরতা বজায় রাখছে, নয়তো এতদিনে বউ থাকার সুবাদে একটা না একটা হস্তান্তর হয়েই যেত। কিন্তু মেয়েটার বয়স হলেও বোকা বোকা একটা হাবভাব এখনো কাটেনি। সে হয়তো জোর করে করতেই পারত, কিন্তু সেরকম নিচু চিন্তাও তার মাথায় আসেনি, যে কারণে বারবার ইচ্ছে করেই ভাবনা হতে সুইনকে দূরে সরিয়ে রাখতে চেয়েছে। কিন্তু আজ আর নয়। গতরাতে সুইনের সম্মতি সে খুব ভালো মতোই পেয়েছিল, যে কারণে অঘটন ঘটার আগে সে সুইনকে দৌড়ে সরিয়ে দিয়েছে। তবে আজ আর কোনো ছাড়াছাড়ি ইচ্ছে নেই। কার ড্রাইভ করতে করতেই সে এক মুহূর্তের জন্য চোখ বুজে নিল। সে কিছুক্ষণ ভেবে দেখল, সুইনের নীলজোড়া চোখ তাকে যতটা না টানে, তার চেয়ে বেশি ওই গাঢ় বাদামি চুলগুলো তাকে অধিক পরিমাণ আকৃষ্ট করে। আজ সুইনকে শক্ত করে জড়িয়ে সেই চুলে মুখ ডুবে ঘুমানোর নেশা জাগল তার। আচ্ছা, মেয়েটা কি তার এই চাওয়াকে প্রশ্রয় দেবে নাকি দূরে সরিয়ে দেবে? সে যা ইচ্ছে তাই করুক, আজ ঘূর্ণিঝড় বয়ে গেলেও সে সুইনকে ছাড়বে না। এমনই জোরালো চিন্তা ভাবনা কেকে ক্ষীণ তেজক হাসল, ধীরে গলায় হাসকি স্বরে আওড়ালো, পুসিক্যাট, ইউর স্নাইপার ইজ কামিং। কাহসান কুঞ্জের ফটক পেরিয়ে কেকের নিকশ কালো ফ্যারিটা অন্ধরমহলে এসে থামল। ততক্ষণে রাতের নিস্তব্ধতা যেন আরো ঘনীভূত হয়েছে। গাড়ি থেকে নেমে কেকে একবার নিজের অবিন্যস্ত পোশাক আর ক্লান্ত দেহটা টেনে সোজা হয়ে দাঁড়ালো। সিঁড়ি দ্বারা সোজা রেখে চল শক্ত করে সে বাড়ি দিকে এগিয়ে গেল। আশেপাশে দায়িত্বরত গার্ডরা তার এই ক্লান্তরত অথচ বিধ্বস্ত ভাবমূর্তি দেখে ভয়ে আড়ষ্ট হয়ে গেল। মানুষটা এমন রহস্যময় ও অদ্ভুত কেন কে জানে। কিন্তু বাড়ির ভেতরে প্রবেশ করতেই কেকের পায়ের গতি মুহূর্তেই রুদ্ধ হলো। ড্রয়িং রুমে উজ্জ্বল আলোয় সুইনকে ঘিরে বসে আছে দুজন, দানিয়েল, আরহাম আর নিমরা হুরাই। নিমরা ও দানিয়েল আজ বিকেলেই ফিরেছে। এখানে এসেছে কিছুক্ষণ আগে। যথারীতি সুইনের সাথে বিশেষ কোনো কথাবার্তা হয়নি তাদের। সেদিনকার দুর্ঘটনায় বেশ দানিয়েলের কপালে সাদা ব্যান্ডেজে হয়ে লেগে আছে, আর এখন বউ পাখির মলিন মুখের বসে থাকতে দেখে তার চোখ মুখে স্পষ্ট উৎকণ্ঠার ছাপ। স্নান মুখে বসে থাকা দেখে দানিয়েল হয়তো সুইনকে সান্ত্বনা দিতে নিজের হাতটা তার হাতের উপর রেখেছিল, কিন্তু দৃশ্যটা দেখে ধূসর কালো চোখের মনে বিষে তুলল কেকের। তার ভেতরে হিংস্র সত্তাটা যেন মুহূর্তে ফুঁসে উঠল। সে ভারী নিকট কণ্ঠে গুড়মুড়িয়ে ডেকে উঠল, হানি। সুহিন সহ বাকি দুজন চমকে কেকের দিকে তাকালো। ড্যানিয়েল কিছু একটা আঁচ করার চেষ্টা করলেও কেকের নীরব চাহনি ভেদ করা অসম্ভব মনে হলো। কেকে দ্বিতীয়বার কোনো ভূমিকা ছাড়াই আবার ডাকলো, হানি। সুহিন স্থির হয়ে বসে রইল। ততক্ষণ উত্তর দেওয়ার প্রয়োজন বোধ করল না। তার ভেতরে এখন ঝড় বইছে। ড্যানিয়েলের পরিস্থিতি বেগতিক দেখে উঠে দাঁড়ালো। সুইন ইচ্ছাকৃতভাবেই নিরুত্তর রইল। ড্যানিয়েল সুইনের দিকে তাকিয়ে পরিস্থিতি বোঝার চেষ্টা করে। পরক্ষণে নিমরা সহ দুজন চলে যাবার উদ্দেশ্যে আওড়ালো, আজ যথেষ্ট রাত হয়েছে, আমরা দুজন পরে না হয় কখনো আসবো, নিজের খেয়াল রেখো। এই বলে ড্যানিয়েল আলতা করে সুইনের কাজ চাপড় দিল, চলে যেতে পা বাড়ালো। সুইন আর আজ তাদের আটকায় না। এই মুহূর্তে তাকে একমাত্র কেকেই ঠিক করতে পারে। যতক্ষণ না মাথায় ঘুরপাক করে থাকা উত্তরগুলো খুঁজে পাচ্ছে ততক্ষণ সে স্বস্তি পাবে না। নিমরা আর দানিয়েল বাড়ি হতে বের হয়ে গেল। যদিও রকচটা নিমরা কেকের এই অতিরিক্ত ভাবগম্ভীর দেখে কিছুটা বিরক্ত হয়ে মনে মনে আওড়ায়, অদ্ভুত সব লোকজন, বাঘভাল্লুকের মতো চালচালন যখন তার এই চিড়িয়াখানায় গিয়ে থাকলেই পারে। তারা চলে যেতেই ড্রয়িং রুমে কেকে আর সুহিন একা হয়ে গেল। আশেপাশে পরিচালিকারা ব্যস্ত থাকলেও কেকে সেদিকে ভ্রুক্ষেপ করল না। সে সিঁড়ি থেকে পা বাড়ালো, গম্ভীর স্বরে আদেশ করলো, উপরে আয়, তোর সাথে দরকারি কথা আছে। কেউ কিছু বলতে চায়, তবে কি এই বিষয়ে শুনে এখনো আশ্বস্ত যে কেকে ওই পেপারসে যা লেখা আছে তার সবই অস্বীকার করবে, বলবে এসব মিথ্যে। এই ভাবনাতেই নিজেকে শান্ত করে সুইন কেকের পেছন পেছন এগিয়ে যায়। কেকে সুইনের ঘরে ঢুকেই যেতেই সুইন তার সাথে সাথে ভেতরে প্রবেশ করে। কিন্তু ঘরে প্রবেশ মাত্রই কেকের হাবভাব যেন পুরোপুরি বদলে যায়।
দরজাটা সরাসরি বন্ধ করে দিয়ে গা থেকে জ্যাকেটটা খুলে বিছানায় ছুঁড়ে ফেলল। সুইন ভেবেছিল কেকে হয়তো এখন তাকে গুরুত্বপূর্ণ কিছু কথা বলবে, অথচ সে তেমন কিছু করল না। একদম তার নিকট গা ঘেঁষে দাঁড়ালো। তার হাবভাবে সুইন কিছুটা ভরকে গেলেও নিজেকে ততস্থ রেখে আওড়ালো। আপনি কিছু দরকারি কথা বলতে চাচ্ছিলেন? কথা নয়, আমার তোকে চাই। কেকে হাসকি স্বরে তখন নিরুট নেশালো বোধ হয়ে আছে। কেকের এক মুহূর্ত দেরি করল না, হাত বাড়িয়ে শুনে কোমর পেঁচিয়ে ধরল। হ্যাঁচকে টানে নিজের প্রস্তর নিকট বুকের সাথে মিশিয়ে নিয়ে শুনের বাদামি চুলগুলো আঙুলের ডগায় পেঁচিয়ে খেলতে লাগলো। বারংবার চুল নাকের ডগায় এনে অদ্ভুত একে নেশার খেলায় মত্ত হলো। শুন তার হাবভাব কিছুটা বিচলিত হলেও তৎক্ষণাৎ নিজের মাথায় চলতে থাকা প্রশ্নগুলো করতে পারল না। ততক্ষণে কেকে তার চুল ও গলার ভাঁজে মুখ ডুবিয়ে দুবার গালটা ঘষে দিল। কোচা কোচা চাপদারি তীক্ষ্ণ ছোঁয়ায় শুন সর্বাঙ্গ শিউরে উঠল। কেকে হাসকি স্বরে তার কানে কাছে ফিসফিস করে ডেকে উঠল, বউ। শুন থমকে যায়। কাঠখোট্টা গলায় শুষ্ক ঢোক গিলল দুবার। এর প্রথম কেকের মুখ থেকে এই ডাকটা শুনল। খুব সাধারণ দুটি অক্ষর শব্দ এটি, অথচ এই শব্দে যেন কেকের নিজের মালিকানা তার উপর জারি করছে। কেকে তাকে আরেকটু নিবিড়ভাবে নিজের সাথে জড়িয়ে নেয়, আবার শুনের উদ্দেশ্য করে ফিসফিস করে হাসকি স্বরে আওড়ায়, ওয়াইফি, প্রচণ্ড ক্লান্ত আমি। এই অভদ্র অসভ্য জানোয়ারটাকে তোর মাঝে একটু ঠাঁই দিবি, শুধু আজকের রাতটার জন্য প্লিজ। অত্যন্ত ক্ষীণ কণ্ঠস্বর। শুন নিজেও টের পেল কেকে বেশ ক্লান্ত, গায়ের তাপমাত্রাটাও কিঞ্চিত বেশি। গা হতে আসা পুরুষালী ঘ্রাণও কুলারের পারফিউম সুগন্ধি তাকে অদ্ভুত এক মোহনায় আচ্ছন্ন ঠেলে দিচ্ছে। শুন কেকের অভিব্যক্ততে কোনো জবাব দেওয়ার মতো খুঁজে পেল না কিছু। তার গলা বারবার কাঠ হয়ে শুকিয়ে আসছে। কেকে তার গলা আবারও নাকমুখ ঘষে দেয়। শুন সারা পেতে ব্যাকুল হয়ে ওঠে, ব্লুবেরি, হানি, হেই চাশমিশ, লিটল হ্যামস্টার, মাই পুশি ক্যাট। একের পর এক নামে ফিসফিসে সম্বোধন করে। অনবরত শুনে গলা হতে কলার বনে নাকমুখ গাল ঘষতে থাকে, যেন এখন উন্মাদ হয়ে উঠবে সে। কিন্তু শুইন তো পাথর হয়ে জমে যাচ্ছে। কে যে কেবল তার গলায় ঘাড়ে মুখ গুজে পাগলামি করছে বিষয়টা তা নয়। অভদ্র পুরুষের মতো তার হাতটা শুনে লং শার্টের নিচে দিয়ে উঠে গিয়ে উন্মুক্ত পিঠে বিচরণ করছে। শুন এতক্ষণে কোনো সারা শব্দ না দেওয়ায় কেকে হুট করে শার্টের নিচে শুনের কোমর জোরে চাপ দিল। চাপা ভগ্নস্বরে আওড়ালো, এই পার্সিয়ান, প্লিজ সে সামথিং। কেকে মুখ তুলে তাকালো। শুন স্তব্ধ দৃষ্টিতে তার দিকে চেয়ে থাকলো। তার জন্ম হয়েছিল পারস্য নগরীতে। আশিয়ার গর্ভকালীন সময় তার এদেশে ছিল না, তাই বাবা বাংলাদেশে হলেও সে পার্সিয়ান কিংবা বাংলাদেশে উভয়। কেকের মুখে এই সম্বোধন নতুন নয়। অনেক ছোট থেকে ব্যঙ্গাত্মক চাশমিশ নামটা মতো কেকে তাকে পার্সিয়ান কিংবা পুসিক্যাট বলে ডাকত। কেকের পাগলামো শুনের কাছে বোধগম্য। লোকটা যখন তার কাছে আসে তখন সে অদ্ভুত এক নেশার ঘুরে পড়ে যায়। কিন্তু আজ পরিস্থিতি ভিন্ন। রাতের মতো চেয়েও কেকে কি এই মুহূর্তে প্রশ্রয় দিতে পারছে না। আগের মাথা থেকে কনফিউশনগুলো সরাতে হবে। সে কেকের বুকে হাত রেখে তাকে কিছুটা দূরে সরাতে চায়। কেকে বিষয়টা বুঝতে পেরে বুড়কুচকে তার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকায়। কেকে কিছু বলার আগে শুহিন বলে, আমার কিছু জানার আছে। কেকে বুড়ো উঁচিয়ে বলে, বল, কি জানতে চাস? শুন কেকের বাঁধন থেকে নিজেকে ছাড়িয়ে নেয়, তারপর এগিয়ে যায় নিচের টেবিলের দিকে। ঘরে কোণে খাঁচায় বন্দি তখন দূর হতে দুজনকে দেখছে মাফিন। শুন টেবিলের উপর থেকে খামের ভেতরে পেপারসটা বের করে কেকের কাছে নিয়ে যায়। কেকেও নির্লিপ্ত দৃষ্টিতে হাবভাব পরখ করে তার। শুন কাগজগুলো কেকের দিকে এগিয়ে দেয়। কেকে সেগুলো হাতে নিয়ে আওড়ায়, এগুলো কিসের পেপারস? শুন কোনো উত্তর দেয় না। কেকে তার মলিন মুখটার দিকে চেয়ে পেপারসগুলো মিলে দেখল। মুহূর্তে তার চোখ মুখ শক্ত হয়ে যায়। পেপারস স্পষ্ট করে কেকেও আশিয়ানার বিয়ের বৈধতা লেখা রয়েছে, যেখানে স্পষ্ট করে বলা হয়েছে আশিয়ানা মিহির স্বামীর পূর্ত কাহসান চৌধুরীর বিয়ে করা স্ত্রী। এছাড়া এতে কাহসান ইন্ডাস্ট্রির ও পেপার প্রপার্টি নিয়ে কিছু মালিকানার তথ্য দেওয়া রয়েছে। কেকে জিহ্বার অগ্রভার দিয়ে মুখের অভ্যন্তরীণ দন্ত স্পর্শ করল। পেপারস থেকে নখ সরিয়ে শুনের দিকে তাকিয়ে বলল, এটা কোথায় পেয়েছিলি? কেকের কথার পিঠে শুন উল্টো প্রশ্ন করল, আগে বলুন, এসব সত্যি না মিথ্যা? কেকে নির্বিকার ভঙ্গিতে আওড়ালো, হানি, আমরা এসব নিয়ে বরং পরে কথা বলি।
সুইন যেন এক মুহূর্তের জন্য থমকে গেল। কেকের পাশ কাটিয়ে যেতে চাইল, কিন্তু কেন? এমনটা তো হওয়ার কথা ছিল না। তার মানে কি এসব সত্যি? কিন্তু কিভাবে? এত বড় খেলাটা কেন খেললো কেকে? শুধুই কি নিজের স্বার্থের জন্য? শুনে কান্না পেয়ে গেল, তবুও নিজেকে সামনে নিল। চোয়াল শক্ত করে ভারী স্বরে আওড়ালো, না, আগে আমি জানতে চাই এসব সত্যি কিনা। হ্যাঁ কিংবা না, যে কোনো একটা বলুন। কেকে শুনে দিকে কিছুক্ষণ চেয়ে থাকে, নির্লিপ্ত স্বরে বলল, হ্যাঁ, এটা সত্যি। শুনে যেন এক বিশাল শূন্যতায় আছড়ে পড়ল। তার মা, যাকে সে নির্লিপ্তভাবে ভালোবেসেছে, তাকে এই লোকটা বিয়ে করেছে। তার মা আর কেকের সম্পর্ক তবে সত্যি ছিল? তবে কি সমাজ যা বলতো তাই সত্যি? না না, এসব হতে পারে না। কী সব বিদঘুটে ভাবনা ভাবছে সে। কিন্তু কেকে এত বড় একটা বিষয়কে এত সহজ কীভাবে কাটিয়ে দিতে চাইল? শুনে পায়ের তলা থেকে যেন মাটি সরে গেল। তার অজরে ভেঙে পড়ার উপক্রম হলো। কেকে তৎক্ষণাৎ নির্বিকার ভঙ্গিতে ফ্রেশ হওয়ার জন্য ওয়াশরুমের দিকে পা বাড়ালো এবং শুনে দিকে চেয়ে বলল, ফ্রেশ হয়ে আসছি, রেডি থাক। কেকের কথার উদ্দেশ্যে শুইন বুঝল না, আর বোঝার চেষ্টাও করল না। সে কেকের হাতটা ধরে তাকে থামালো, তার মুখোমুখি হয়ে দাঁড়ায়। চোয়াল শক্ত করে নিজের কান্না উপক্রম থামানোর বৃথা চেষ্টা করে আওড়ায়, আমি পুরুষত্বটা জানতে চাই। আপনার এইসব কিসের তামাশা করে রেখেছেন? এসবের মানেই বা কি? ওপস, আমি তো ভুলে গিয়েছিলাম আপনার ভিতরে মন বলতে কিচ্ছু নেই। ওসব বাদ। এসব পেপারসে যা লেখা আছে সব কি সত্যি? কিন্তু কিভাবে? কেকের নির্লিপ্ত ভঙ্গিতে নিজের কপালে বৃদ্ধ আঙ্গুল স্লাইড করে বলল, বললাম তো এসব নিয়ে বরং পরে কথা বলবো। না, আমি এখন জানতে চাই। শুনে সোজা সবটা অভিব্যক্ত। কেকে ভারী শ্বাস ফেলে তাকে তীক্ষ্ণ নজরে একবার পরখ করে নেয়। গত 2 দিন যাবৎ যা ঘটেছে তা এই মেয়েকে সারা জীবনে বলা সম্ভব কিনা তা কেকে জানা নেই। শুন যতটা না বোকা, তার চেয়ে মানসিক দিক হতে অনেক বেশি দুর্বল। এটা তার ব্যক্তিত্বের বৈশিষ্ট্য যে জন্মগত কিছুটা ত্রুটি বলা যায়। যখন সে জন্মেছিল তখন নানান কিছু সমস্যার কারণে তার বাঁচা মুশকিল হয়ে পড়ে। সেসব ঘটনা কেকে ভালো করেই জানে। তাই নিজের রাগ-ক্ষোভ কিংবা ভেতরকার হিংস্রতা সত্তাটিকে কে কখনোই শুনের সামনে উন্মোচন করতে চায় না। কেকে নিজেকে ততস্থ করে শুনের উদ্দেশ্যে কড়া স্বরে জিজ্ঞেস করে, তা তুই বল, তুই কি ভাবছিস? শুন থমকে যায়, দ্বিধাদ্বন্দ্বে পড়ে যায়। আদরে সে কি বলবে? কেকে আবারও শুধায়, আমার কথা না হয় বাদ দে, তুই কি এসব দেখে নিজের মাকেও সন্দেহ করিস? শুন থতমত খেয়ে যায়, চোখ মুখ শুকিয়ে যায় নানান উল্টোপাল্টা চিন্তায়। নিজেকে দ্রুত সামলে নিয়ে চাপা স্বরে আওড়ায়, না না, আমি জানি ওসব সত্যি না, কিন্তু ওখানে কেন এইসব লেখা আছে আমি তা জানি না। আমি আমি জানি না কেন এখানে বলা আছে আপনাদের বাড়ির প্রপার্টি সব কিছু আমার নামে। আরও কী সব বলা আছে। কিন্তু আপনি আপনি কাজটা ঠিক করেননি, একদম ঠিক করেননি। শুনে কণ্ঠস্বর ভেজা, বারবার থেমে যাচ্ছে। কেকে ভ্রুকুটি করে তার কথার উদ্দেশ্য বোঝার চেষ্টা করে বলল, কি বলতে চাইছিস তুই? কেকের তীক্ষ্ণ দৃষ্টিতে নজর মিলাতেই সৈন প্রায় কেঁদে ফেলবে। তার মাঝে রাক্ষোভ সংযম মিশ্র প্রতিক্রিয়া ঘটে। সৈন ঠোঁট চেপে নিজেকে সামলে নিয়ে আওড়ায়, আপনি তো আমাকে ভালোবাসেন না, শুধু আমাকে নিজের খেলার গুটি বানিয়ে ব্যবহার করেছেন। এই জন্য তো বিয়ে করেছেন। আমি ওইসব সম্পর্কে নিয়ে সত্যি মিথ্যা কিছু জানি না, জানতেও চাই না। কিন্তু কিন্তু ওখানে যা লেখা আছে তা যদি সত্যি হয়, এর মানে এটাই বোঝে যে আপনি আপনি আমাকে আমাকে শুনে এমন কথাবার্তা শুনে কেকের চিপে রাখা মেজাজটা খানিকটা বিগড়ে গেল। এমনিতে মাথাটা ছিঁড়ে যাচ্ছে। কেকের শান্তিতে বউ নিয়ে ঘুমাবে, কিন্তু সেখানে এই মেয়ে কাহিনী শুরু করে দিয়েছে। কেকে নিজেকে যথাসাধ্য নিয়ন্ত্রণ করে শুনের কাঁধে ঘেঁষে দাঁড়ায়। তার হাতের পিঠে শুনের গাল রাখে, হালকা স্লাইড করে বলে, হানি, এসব নিয়ে কথা বলার সময় নয়। আমি বলছি তো পরে আমি। শুন তৎক্ষণাৎ জোর গলা বলে উঠল, মিথ্যা, আপনি আবারও ছলনা করেছেন। সবার মতো আপনিও আমাকে পুতুল বানিয়ে রেখেছেন, কারণ আপনারা সবাই ভাবেন আমি বোকা। আমি একা, তাই হয়তো আমাকে দিয়ে যা ইচ্ছে তাই করানো যেতে পারে। আর যদি এমনটা নাই হয় তাহলে এখনই বলছেন না কেন? আমি যা জানতে চাই। একে দাঁতে দাঁত চেপে ভারী শ্বাস ফেলল, মনে মনে বিরক্তের সাথে আড়ালো। এই জন্য বোধ হয় বাচ্চা কাচ্চা টাইপের মেয়েদের বিয়ে করা উচিত নয়। পুনরায় নিজের ভাবগম্ভীর দৃঢ় রাখল কেকে। যা ভেবে বাড়ি এসেছে তা যে হবে না বোঝাই যাচ্ছে। সে শুনে উদ্দেশ্যে স্পষ্ট জিজ্ঞেস করে, হ্যাঁ বল, তুই কি জানতে চাস? এই পেপারস যা যা বলা আছে সবই সত্যি, কিন্তু তাহলে এটা তো আপনি আমার নিজের স্বার্থের জন্য ব্যবহার করেছেন, এটাই সত্যি।
আর এখন আমার কাছে আসার নাটক করছেন? এতক্ষণ শুনে কথাবার্তাকে বিশেষ গুরুত্ব না দিলেও এবার কেকের বুড়োচড়া কুচকে চওড়া হয়ে গিয়ে জিজ্ঞেস করে, এই তুই বারবার এসব কি বোঝাতে চাচ্ছিস? ঠিক করে বলতো। এই যে, আপনি আমাকে ভালোবাসেন না ঠিকই, কিন্তু বিয়ে করেছেন কেবল নিজের প্রপার্টিগুলো নিজের নামে করে নিতে। বোকা নই আমি। ওখানে এসব স্পষ্ট করে লেখা আছে। যদিও আমি জানি না আপনাদের প্রপার্টি কবে বা কিভাবে আমার নামে হলো, কিন্তু আমার কাছ থেকে এসব নিজের করার একটা মাত্র উপায় ছিল, আর যা আপনি সুকৌশলে কাজে লাগিয়েছেন। বিশ্বাস করুন, এত কিছু করার প্রয়োজন ছিল না। আমার সাথে ছলনা করার দরকারও পড়তো না। আপনি যদি আমার একবার বলতেন, আমি এমনিতেই সব কিছু আপনাকে দিয়ে দিতাম। আমার কখনো এসবের প্রয়োজন ছিল না। আমি চলে যেতাম এই বাড়ি থেকে। অথচ আপনি ধোঁকা দিয়েছেন। কাজটা একদম ঠিক করেননি। শুনে এসব বলে ফুপিয়ে কেঁদে উঠল। কেকে কাঠটা কিঞ্চিত কাত করে তাকে আপাদমস্তক পরখ করল। মেয়েটা কাঁদলেও দেখি বেশ সুন্দর লাগে। সব কিছু ইউনিক। নীলচে চোখ, সরু নাক, বোকা বোকা হাব ভাব, আপেলের মতো দুটো গাল, কিংবা টসটসের ঠোঁট দুটো সবটাই পারফেক্ট। তাছাড়া বাদামি চুল হতে কোমর পর্যন্ত, কিংবা হোক তার সরু কালারবন খাজ, সবটাই কত নিখুঁত। আশ্চর্য, মেয়েটা কাঁদছে কী সব ভাবনার গোবর মাথায় ঢুকিয়ে রেখেছে, অথচ তুই হাসছিস। ইটস নট ফেয়ার কেকে। তোর মেয়েটার প্রতি একটু কেয়ারিং হওয়া উচিত। নিজের সাথে কথোপকথন শেষ করে কেকে বুড়ো উঁচিয়ে ক্ষীণ বিদ্রুপ স্বরে হেসে বলল, তার মানে তুই আমাদের এই সম্পর্কটা নিয়ে এমন কিছু ভাবছিস, তাই তো? তো আর কি বলবো, আপনি তো আর আমায় ভালোবাসেন না, এটা আপনি নিজেই বলেছেন। আমাকে নিজের হাতে পুতুল মনে করেন। তাহলে আমি আর কোনটা বিশ্বাস করব? কেকে এবার নিজের স্বাভাবিক ভাবগম্ভীর থেকে বের হয়ে এলো। আশঙ্কিক সুইনের বাহু শক্ত করে চেপে ধরে নিজের কাছে এনে মিশিয়ে নিল। মিসেস উম্মে হানিকা আহসান চৌধুরী, এতটুকু কি যথেষ্ট নয়? সুইন হকচকিয়ে যায়। কেকে আবারও চাপা স্বরে আওড়ায়, আপনার এইসব ড্রামা শেষ হলে আজ একটা কথা স্পষ্ট করে জানিয়ে দিচ্ছি। কেকে থামল। সুইনের নীলচে চোখ জোড়ার দিকে চেয়ে চোখ মিলিয়ে চাপা স্বরে বলল, হ্যাঁ, আমি তোকে ভালোবাসি না। বিশ্বাস কর, একটুকু না। কারণ এইসব ভালোবাসা নামক সস্তা জিনিস কেকের প্রয়োজন নেই। তোকে বিয়ে করেছি, তোকে তোকে চিরতরে আমার কাছে বন্দি করেছি। তুই বাঁচলেও আমার, মরলেও আমার, শুধুমাত্র আমার। কেকে স্পষ্ট এই সকল কথাগুলো যেন এবার সহসা সুহিনীর নারীর সাথে আঘাত হানল। সে চোখ মুখ শক্ত করে দুহাতে সহজরে কেকে ধাক্কা দিয়ে তার কাছ থেকে সরিয়ে দিল। চেঁচিয়ে বলে উঠল, না, কখনোই না। আমি কারো কাছে বন্দি নই। নিজে এইসব সোকল্ড অ্যাটিটিউড, ইগো নিজের কাছে রাখুন। আর তার মানে আমি ভুলছিলাম। আসলেই তো আমি সত্যি একটা গাধা বোকা, যে সামান্য ঘনিষ্ঠতাকেই ভালোবাসা ভেবে বসে আছে। হোয়াট এভার, আপনার তো স্বার্থ হাসিল হয়েছে, তাই না? প্ল্যান সাকসেসফুল, ডান। তবে আমার মুক্তি দিন। আমি কেন পিছুটান রাখবো? আমার কোনো পিছুটান চাই না। ভালো যখন বাসেনি না, তখন এই সম্পর্ক রেখেও কোনো লাভ নেই। আবারও সমাজে আমাদের দুজনের সম্পর্ক নানান রটানো ছড়াবে। আমি তা চাই না। সমাজ নিয়ে আপনার কোনো পরোয়া না থাকলেও আমার আছে। আপনি আমার এসব ঝঞ্ঝাট থেকে মুক্তি দিন। আমি চিরতরে আপনাদের বাড়িও আপনার জীবন থেকে চলে যাব। আপনি আর আপনার এই পাগলামো নোংরামো সহ্য করতে পারবো না আমি। সুইনের কণ্ঠস্বর কাঁপছে, তবু ক্ষোভ তেজ কমছে না। বোকা সুইনের ভীতু মাফিনটাও তখন দূর হতে দুজনে কারবার দেখে চলেছে। কেকের মেজাজটা এবার পুরোপুরি বিগড়ে গেল। চাপা স্বরে হেসে হেসে আওড়ায়, এবার একটু বেশি হয়ে যাচ্ছে না? একদম না। বেশি বেশি তো শুরু করেছেন আপনি। সব ঝামেলা মূল আপনি। নিজে কোনো কিছু তোয়াক্কা করেন না। এর জন্য কি আমিও আপনার মতো পাগলামি করব? বিয়ে করেছেন ভালো কথা, ডিভোর্স দেবেন আমায়। এসব কাহিনী জানাজানি আগে মিটিয়ে নেওয়া ভালো। আমি একাই ঠিক আছি। শুনে কথা শেষ হওয়ারই অপেক্ষায় ছিল কেকে। সে থামতেই কেকে এক প্রকার থাবা দিয়ে তার গলা চেপে ধরে দেওয়ালের সাথে ঠেসিয়ে দাঁড় করায়। আশঙ্কিক এহেন পদক্ষেপে সুইন শুরুতে যেন দুমড়ে মুচড়ে ভঙ্গুরে পরিণত হয়। তার শ্বাস নেওয়া তো দূরের কথা, গালের হাড্ডি যেন ভেঙে যাচ্ছে। এবার বল, কি চাইছিস? ডিভোর্স, তাই তো? মেরে কবর দেব, তবু তোকে মুক্তি দেব না। একবার যখন বলেছি তুই আমার, মানে তুই শুধুমাত্র আমার। ব্যথা চড়ে শুনে দম বন্ধ হওয়ার উপক্রম, অথচ জেদ তার কমছে না। সেও কেকের প্রত্যুত্তরে অস্পষ্ট সুরে আওড়ায়, মেরে ফেলুন, তবু আপনার মতো সাইকো হব না আমি। বোকা হব, গাধা হতে পারি, কিন্তু কারো হাতে পুতুল নই আমি। ওহ রিয়েলি, দ্যাটস গুড। কিন্তু হঠাৎ এত সেলফ রেসপেক্ট উদয় হলো রে কোথা থেকে? মানে কি বলতে চাচ্ছেন আপনি? শুন অস্পষ্ট স্বরে আওড়ায়। কেকে তার মুখের কাছে মুখ এনে দাঁতে দাঁত পিষে বলে,
ওই ইডিয়েটটা এখানে এসেছিল কেন? কার কথা বলছেন? তুইও খুব ভালো করে জানিস আমি কার কথা বলছি। সুইন দমে গিয়েছে। কেকের ভাবমূর্তি বোঝার চেষ্টা করে, পরক্ষণে কড়া গলায় বলে ওঠে, খবরদার আরহাম ভাইকে নিয়ে কিছু বলবেন না, উনি আপনার মতো অসভ্য নয়। ও আচ্ছা, আমি খারাপ, আমি অসভ্য, আরও ভালো? তাও কীরকমের ভালো? এক্সট্রা কোনো ফ্যাসিলিটি আছে নিশ্চিত? কেকের ইঙ্গিত সুইনের কাছে স্পষ্ট। সে ব্যথার চোটে ভুলে হেসে হেসে আওড়ায়, আপনি আপনি কিন্তু এবার বাজে বকছেন। উনি আমায় যথেষ্ট সম্মান করে। মানুষ উনি, আপনার মতো অমানুষ জানোয়ার নয়। অবশ্য যার মা অমন ছিল তার তো সব মেয়েকে নিয়ে এমন চিন্তাভাবনা আসার, এটা স্বাভাবিক। কেকে আশঙ্কে সুইনকে ছেড়ে দিল, যেন সে এক মুহূর্তের জন্য থমকে গিয়েছে। বুড়ুকুটি করে আকপট স্বরে আওড়ালো, হোয়াট ডু ইউ মিন? সুইন যেন বেশ অপ্রস্তুত হলো, কিন্তু মেজাজ তো তার ঠিকই বিগড়ে দিয়েছে। সে ভনিতা না করে বলে ফেলল, ভুল কি বলেছি? সবাই জানে আপনার মা একজন। সুইনের কথা সম্পূর্ণ হলো না, এক শক্তপোক্ত মুষ্টিবদ্ধ ঘুষিয়ে এসে তার গাল বরাবর আছড়ে পড়ল। আশঙ্কা এন ঘটনায় সে আর নিজেকে সামলাতে পারল না, ভারসাম্য হারিয়ে ছিটকে পড়ল পাশে। মাথাটা টেবিলের কোণের সাথে লেগে কপালে এক পাশ ফেটে রক্ত বের হলো। ঠোঁটের এক পাশটা কেটে রক্তাক্ত হলো। চশমাটা খুলে পড়ে গিয়েছে ভেঙে। কাজের ভেতরে মাফিন চেঁচামেচি শুরু করে দিল। শুনে যখন তীব্র ব্যথায় ও বিস্ময় হতভম্ব, ঠিক তৎক্ষণাৎ থেকে আবার তার দিকে ধেয়ে এলো। নিজের সর্বশক্তি দিয়ে বাম হাতের সুইনের লন শার্টের কলার চেপে ধরে টান দিল। ডান হাতটা উঁচিয়ে যেই না তার মুখ বরাবর ঘুষি মারতে উদ্যোগ, অমনি সুইন তীব্র ভয়ে চোখ মুখ খিচে নিল। কেকের এতটা রক্তিম হিংস্রতার সাথে সে পরিচিত নয়। ভেবেই নিল আর সে শেষ। কিন্তু না, যখন দেখলো কেকে নতুন করে তাকে আর কোনো আঘাত করেনি, তখনও সে ভীতু চোখ যেন মিলে তাকালো। কেকে থমকে গিয়েছে। তার মুষ্টিবদ্ধ হাতটা তার মুখভাব এনেই থেমে গিয়েছে। সুইন তখনও বুঝে উঠতে পারেনি সে বলতে বলতে কী বলে ফেলেছে। এমনই রুদ্ধশ্বাস মুহূর্ত। কেকে সুইনের জামার কলার আরেকটু শক্ত করে চেপে নিজের কাছে টানল। সুইনের ক্ষতগুলোর দিকে একবার চোখ বুলিয়ে তার নীলচে চোখে চোখ রেখে আওড়ালো, শোন, আজ যা বলতে চেয়েছিস তা ভুলেও আর কখনো বলার চেষ্টা করবি না। আই ডোন্ট টলারেট দিস। কেকে কণ্ঠস্বর কাঁপছে। সুইন তা স্পষ্ট টের পেল। হুমকি বা শাসানোর চেয়ে সে কণ্ঠস্বর অসহায়ত্ব যেন বেশি ফুটে উঠল। তাই চেয়ে বেশি অবাক হলো এই প্রথমবার তাকে আর সবার মতো সুইন বলে সম্বোধন করায়। কেন জানি না, কেকের দেওয়া আঘাতের ব্যথার চেয়েও সব থেকে বেশি কষ্ট তার এই কারণে হলো। সুইন তার চোখ জোড়ার দিকে আরেকটু অবাক হলো। মৃতপ্রায় ও আত্মার হিংস্রতার দৃষ্টিতে জ্বলতে সিক্ততা। এটা কি করছে সে? এতটা অবধ কি করে হলো সে? কার সম্পর্কে কি বলতে চেয়েছে তা তো একটু বোঝা প্রয়োজন ছিল। সুইন তৎক্ষণাৎ আর কিছু বলতে পারল না। তার গলা কাটার মতো কিছু বিচ্ছে। সুইন কিছু বলার চেষ্টা করার আগে কেকে তাকে ছেড়ে দিল। হাতে কবজি দিয়ে মুখ মুছে নিল। কোনো প্রকার ভনিতা না করে সে সরাসরি রুম থেকে বের হয়ে গেল। পরের দিন সকালবেলা সুইন নিচে বিছানায় বেশ বেলা হয়ে যাওয়ার অবধি ঘুমিয়ে চলেছে। মাথাটা প্রচণ্ড ব্যথা করেছে, যেন ভেতরে সব কিছু ছিঁড়ে যাচ্ছে। চেষ্টা করেও চোখ তুলতে পারছে না। হুট করে শরীর এত ক্লান্ত নিস্তেজ কী করে হলো তা বোধগম্য নয়। আধো ঘুমে আচ্ছন্ন সুইন হঠাৎ গত রাতের ঘটনাগুলো মনে করার চেষ্টা করলো। কিছুটা মনে পড়তে সে ধরফড়িয়ে উঠে বসল। ঘড়ির দিকে চেয়ে দেখল সকাল 11টা বাজে। মরণের ঘুম ঘুমিয়েছে নাকি যে এত বেলা হয়ে গেল। নিজের প্রতি বিরক্ত হয়েছে সে বিছানা থেকে উঠে দাঁড়ালো। গা জানে ঢুলছে, কিন্তু আয়নায় দেখে নজর পড়তে সে কিছুটা অবাক হলো। তার মাথায় সাদা ব্যান্ডেজ করা, ঠোঁটের কোণে কেটে যাওয়া অংশে মেডিসিন লাগানো। কই, সে তো গত রাতে এসব কিছুই করেনি। উল্টো বোকার মতো কান্নাকাটি করে ঘুমিয়ে পড়েছিল। কেকের কাছে গিয়ে মাপ চাইবে সেই সাহসটুকু হয়নি। তার মানে সে ঘুমিয়ে পড়লে কেকে আবার এসে এসব করে গিয়েছে। সে দ্রুত রুম থেকে বের হয়ে যেতে উদ্যোগ হয়। চশমাটা ভেঙে গিয়েছে, তা আর পড়া সম্ভব নয়। গত রাতে যা হয়েছে অত্যন্ত শেষ মুহূর্তে যে ভুল করেছে, এজন্য কেকের পা ধরে মাপ চাইতে হলে সে তাই করবে। এত বড় আহাম্মকের মতো কাজ কী করে করলো কে জানে। সে দ্রুত কেকের ঘরের দিকে এগিয়ে যায়, কিন্তু গিয়ে দেখে তার রুম ফাঁকা। সেখানে কেকে কিংবা টমিও নেই। সে দ্রুত নিচে নামে। সার্ভেন্ট নিজেদের মতো কাজ করছে। সুইন চারপাশে নজর বুলিয়ে নেয়। আশেপাশে কেকের বন্ধুরাও নেই। অবশ্য দুদিন ধরে এরা এ বাড়িতে ফেরেনি। যাবেন আঙ্কেলের খোঁজ খবর নেই। কোথায় গিয়েছে সব কে জানে। কিন্তু এই মুহূর্তে তো তার কেকে প্রয়োজন।
নিশ্চিত সকাল সকাল কোথাও চলে গিয়েছে। বেলা তো আর কম হয়নি। তবু শুন বাড়ির প্রধান সার্ভেন্ট তার কাছে গিয়ে জানতে চাইল, ওনারা সব কোথায় গিয়েছে? আপনি কিছু জানেন? বলে গিয়েছে কিছু? ছোট সাহেব আর তার বন্ধুরা তারা তো সবাই চলে গিয়েছে। আজ নাকি তাদের ফ্লাইট ছিল। তুমি কি জানো না? আমাদেরও তো আগে কিছু বলেনি। আমরাও একটু অবাকই হয়েছি। নারীটির সোজাসাপটা জবাব, কিন্তু শুনে যেন হতভম্ব হয়ে গেল। সে আবার উদ্বিগ্ন হয়ে আওড়ালো, ফ্লাইট মানে? কোথায় যাচ্ছে তারা? নারীটি ক্ষীণ হেসে বলল, ওনারা তো বিদেশে থাকে না, ওখানেই ফিরে যাচ্ছে। আজ সকালে সবাই এসে নিজেদের ব্যাগ গুছিয়ে বাড়ি থেকে বের হয়েছে। এই যে তো বেশি কিছু জানি না। জাভিয়ান বাবুও বাড়িতে নেই। সেও তো আগে কিছু বলে যায়নি আমাদের। শুনে সম্পূর্ণ স্তব্ধ হয়ে গেল। মাথাটা যেন ধরে এলো তার। নারীটি তার মাথার চোটের দিকে খেয়াল করে বলল, মাথায় ব্যথা পেয়েছ কিভাবে? কালকেও তো তোমাকে ঠিকঠাকভাবে দেখলাম। এই বলে তিনি হঠাৎ শুনের কাছে এসে ফিসফিস করে আবার বলল, শুনলাম রাতে ছোট সাহেব তোমার ঘর থেকে রাগ করে বের হয়েছে। কি হয়েছে বলো তো? তোমাকে বকাবকি করেছে? এই জন্যে মনমরা দেখাচ্ছে তোমাকে? নারীটি সহজ অভিব্যক্ত। শুন কেকের সম্পর্কে সমাজ যা জানে তিনিও সেই অনুপাতে প্রশ্নটি জিজ্ঞেস করেছে। শুন ক্ষীণস্বরে জবাব দিল, না তেমন কিছু না। শুন এই বলে পুনরায় নিজের রুমের দিকে এগিয়ে গেল। এদিকে তার যাওয়ার পানি নাইটি কিছুক্ষণ চেয়ে থাকার পর ভারী শ্বাস ফেলে মনে মনে আওড়ায়, মেয়েটাকে সেই ছোটবেলা থেকেই দেখছি। মানুষের কপাল, এমনিতে তো দুনিয়ায় কেউ নাই। আর বাপ বলতে যা আছে সেও তো থেকেও নেই। এরূপ নানান মন্তব্য করে তিনি আবার নিজের কাছে মনোনিবেশ করলেন। শুন ডলতে ডলতে নিজের রুমে এলো। এবার তার ইচ্ছে মতো কান্না পাচ্ছে। সে দ্রুত নিজের ফোনটা বের করে অনবরত কল করলো কেকের নাম্বারে। প্রতিবারই সুইচ অফ দেখাচ্ছে। সে ফোনটা বিছানায় আঁচড়ে ফেলে নিজে কান্না থামিয়ে আওড়ালো, কেন করলেন এমনটা? একবার তো সুযোগ দিতেন। সে মাথা চেপে বিছানায় ধপ করে বসে পড়ল। সবকিছু ঝাপসা দেখছে এখন। এর মধ্যে তার নজর পড়ল সাইড টেবিলে একটা ছোট্ট কাগজ, অত্যন্ত যত্নের সাথে ভাঁজ করে রাখা। সুন্দরী তো কাগজটি হাতে তুলে নেয়। ভাঁজগুলো মিলতেই দেখা মিলল দুটি তিক্ত উক্তি, সরি ফর এভরিথিং, সম্ভবত ডিভোর্স লেটার পেয়ে যাবে। শুন বাক্য দুটি পড়ে সম্পূর্ণ হতভম্ব হয়ে গেল। চোখ বেয়ে অচিরে দুফোঁটা নোনা জল গড়িয়ে পড়ল। আক্রোশে হাতে কাগজটুকু মুঠিবন্দি করে দাঁতে দাঁত পিষে আওড়ালো, অসভ্য মানুষ, জানোয়ার একটা, ঘৃণা করে আপনাকে। এখানেই হচ্ছে প্রথম খণ্ডের সমাপ্ত। আর দ্বিতীয় খণ্ড হচ্ছে ঈদের পরে আসবে। লেখিকা নিজে বলেছে। আর যাই হোক, একজনে বলেছিল যে এআই দিয়ে ভয়েস দিবার কথা, তার নাকি হচ্ছে এই ধরনের ভয়েস শুনে গল্প পড়ার ইচ্ছেটাই মরে যায়। সরি ফর দ্যাট। আমি ওরকমের ভয়েস এডিট করতে পারি না। আর ওইগুলো অনেক টাফ হয়ে যায়, অনেক সময় লাগে। আর আমি মনে করি আমার মতো মানুষের ওগুলো এডিট করা পসিবলও না। কারণ আমি এডিটে অতটা ভালো না। মোটামুটি পারি, বাট অতটা প্রো না। যাই হোক, যদি ভালো না লাগে তাহলে অন্য চ্যানেল আছে, সেখানে এই ধরনের গল্প দেয়। ইউটিউবে সার্চ দিলে পেয়ে যাবেন, ওইগুলো থেকে শুনবেন।